হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। তো আমরা আজকে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা হচ্ছে আমাদের পার্টিশন অফ বেঙ্গল। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। যেখানে যার সমস্যা হবে আমাকে মেসেজ বক্সে বা কমেন্ট বক্সে, যাকে আমরা বলি ইউটিউবে, অবশ্যই বলে রেখো, আমি নিশ্চয়ই আনসার দেবো। তো আরও একটা কথা, যে আনএকাডেমি স্পেশাল তোমরা প্লে স্টোর থেকে কিন্তু অ্যাপস ডাউনলোড করো, লার্নিং অ্যাপস, আর প্রত্যেকে কিন্তু ক্লাসগুলোকে জয়েন করো। পার ডে তোমরা এখানে অনেক কিন্তু ফ্রি ক্লাস পাবে, ঠিক আছে, যে ফ্রি স্পেশাল ক্লাস বিভিন্ন রকম ক্যাটাগরি। তো ডিটেলস তোমাকে পেতে গেলে, যেমন আমরা বুকসে পড়ি সূচিপত্র, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, এইভাবে যদি পেতে চাও তাহলে তোমাদের কিন্তু ক্লাসে আসতে হবে। অবশ্যই তোমরা দেরি না করে তাড়াতাড়ি এখন তোমরা আমার ক্লাস করবে পার্টিশন অফ বেঙ্গল। তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে এই রেফারেল কোডটা ইউজ করো, আর আজই আনএকাডেমি ক্লাসে কিন্তু জয়েন করো। রেফারেল কোডের জন্য তোমরা কি পাবে? তোমরা 10% ডিসকাউন্ট পাবে, আর আমি তোমাদের সাপোর্ট পাবো। তো যাই হোক, আমরা আজকে যে পার্টিশন অফ বেঙ্গল যে দেখবো, তো এই জায়গাটা খুব ভালো করে বোঝো। দেখো, বেঙ্গল হচ্ছে আমাদের সব থেকে, আমরা দেখতে পাই যে যেটা ইউনাইটেড বেঙ্গল, যেটা আমাদের ইস্টার্ন এবং ওয়েস্টার্ন পার্ট একসাথে, বিহার এবং উড়িষ্যা, তখন তো সব টোটাল এক। তো সেখানে আমরা জানি যে 1874 খ্রিস্টাব্দে আসাম একটি আলাদা প্রভিন্স হয়, ঠিক আছে, সেপারেট ফ্রম বেঙ্গল, এবং একটি চিফ কমিশনারেটের আন্ডারে আসে আমাদের আসাম। 1905-এ যখন আমরা যেটাকে বলি পার্টিশন অফ বেঙ্গল, তো এরপরে দেখা যায় যে আমাদের আবার আসাম কিন্তু ইউনাইটেড হয়ে গেল বাংলার সাথে। তো এখানে আমরা যে জায়গাগুলোকে দেখব, খুব ভালো করে বুঝবে। এখানে দেখতেই পাচ্ছ যে কত বড় এলাকা। তো এখানে যদি পার্টিশন করার পেছনে ব্রিটিশদের প্রধান, মানে আমি যদি বলি যে স্বার্থ বা যাই হোক না কেন, প্রধান কারণ হচ্ছে যে এত বড় এরিয়ার এবং যত ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি বা জাতীয়তাবাদী আন্দোলন, তার প্রেক্ষাপট যদি আমি বলি, তো আমরা সবাই জানি বেঙ্গল, মহারাষ্ট্র, পাঞ্জাব মেন এরিয়া। তো এত বড় এরিয়াতে তাদের দেখাশোনা করা, বা যেভাবে দিন দিন ন্যাশনাল মুভমেন্ট, যাকে বলা কি, যে বাংলাকে বলা হয় হটবেড অফ ন্যাশনাল মুভমেন্ট। তো এই পরিস্থিতিকে কন্ট্রোলে আনার জন্য যেটা বলা হয় যে তারা কিন্তু এই সেপারেশন বা পার্টিশন, কিন্তু যেটা জাতিতে জাতিতে, তাদের ইচ্ছা কি ছিল, যে জাতিতে জাতিতে একটা বিভেদ সৃষ্টি করা এবং ভারতীয়দের এর মধ্যেই রাখা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল একটা এলাকা, যেটা কিন্তু আমাদের পার্টিশন হবে। তো এবার নেক্সট আমরা যে জায়গাটা দেখবো, খুব ভালো করে বুঝবে। এখানে এই তিনজন ব্যক্তিকে দেখবো, যিনি হচ্ছেন হারবার্ট হোপ ব্রিসলে, লর্ড কার্জন এবং অ্যান্ড্রিউ হেন্ডারসন, বা আমরা বলি ফ্রেজার, অ্যান্ড্রিউ ফ্রেজার, লিউটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল। হারবার্ট বা এইচ ব্রিসলে, উনি ছিলেন হোম সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর লর্ড কার্জন তো ভাইসরয়। আমরা বলি মেন আর্কিটেক্ট এই পার্টিশন অফ বেঙ্গলের হচ্ছে অ্যান্ড্রিউ ফ্রেজার। মেন আর্কিটেক্ট হচ্ছেন হারবার্ট হোপ ব্রিসলে, ঠিক আছে। তো ইনি কিন্তু আমাদের একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, এবং প্রথমে উনি, কেন মেন আর্কিটেক্ট বলা হয়, উনি বুঝলেন কি করে এই জায়গাটা, যে যদি ডিভাইড করা হয় জাতিতে জাতিতে, এটা কি করে, উনি সিভিল সার্ভেন্ট ছিলেন, এবং যে মাইনরিটি যে কমিউনিটি, সেই এলাকার কিন্তু স্পেশাল অফিসার ছিলেন। তো উনি ভালো করে জানতেন যে বাংলার যে কন্ডিশন, কারা মেজরিটি কারা মাইনরিটি, এদের মধ্যে কি চলে। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছিলেন উনি। তো এবার আমরা নেক্সট যে পার্টটায় যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে আমাদের পার্টিশন অফ বেঙ্গল। তো এখানে আমরা প্রথম যে সময়টা আমরা দেখবো, 1 জুন 1903, প্রথম টেরিটোরিয়াল রিডিস্ট্রিবিউশন, একটা আমরা বলতে পারি যে একটা আমরা অ্যানাউন্সমেন্ট, যেটা কার্জনের তরফ থেকে, টেরিটোরিয়াল রিডিস্ট্রিবিউশন। ফার্স্ট এটা
প্রচার হয় পাবলিক, যেটা আমরা বলতে পারি যে প্রথম ওনার যে প্ল্যান যেটা ছিল সেটা 1 জুন 1903-তে আসে। এটাকে আমরা একটা নাম দিই, তার নাম হচ্ছে কার্জন মিনিট। এটাকে আমরা কি নাম দিই? কার্জন মিনিট। তো এবার যেটা নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আমি তোমাদের বললাম যে 1874 খ্রিস্টাব্দে কিন্তু আসাম কিন্তু লুসাই হিল আসাম এটা একটা সেপারেট প্রভিন্স হয়। তো এবার ইস্টার্ন বেঙ্গল যে তৈরি হবে, যে প্ল্যান হচ্ছে, তো কোন কোন ডিভিশনকে নিয়ে, এখানে ডিভিশন কি কি থাকবে মেন? তো এখানে ডিভিশন থাকবে চিটাগাং, ডিভিশন থাকবে ঢাকা, ডিভিশন থাকবে রাজশাহী, ডিভিশন থাকবে ত্রিপুরা বা হিল অফ তিপ্পিরা, আগে নাম ছিল হিল অফ তিপ্পিরা এবং মালদা এবং আসাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 1 জুন, এই ডেটটা তোমাদের মনে রাখতে হবে। 1 মিনিট দাঁড়াও। জুন এই ডেটটা তোমাদের মনে রাখতে হবে 1903। এবং যে ইস্ট বেঙ্গল, যে ইস্টার্ন বেঙ্গলের যে ডিভিশনগুলো আমি বললাম, যেমন চিটাগাং, যেমন ঢাকা, যেমন রাজশাহী, হিল অফ তিপ্পিরা এবং মালদা অ্যান্ড আসাম। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ডিসেম্বর 1903, খুব ভালো করে দেখবে যে আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন বেঙ্গল এন্ড আসাম একটা প্রভিন্স, আর বাংলা, বিহার, উড়িষ্যা এটা একটা প্রভিন্স। তাহলে এই দুটো, একটা ওয়েস্টার্ন পার্ট, একটা এখানে হচ্ছে আমাদের বেঙ্গল মেজর। দেখতে পাচ্ছ পার্টটা? তো এখানে আমরা যেটা দেখতে পাবো, লর্ড কার্জন, তোমরা সবাই জানো যে সেলিমুল্লাহর সাথে উনি দেখা করেছিলেন 1904। এই পার্টটা আমি আসছি। তো তার আগে যেটা আমাকে মনে রাখতে হবে যে ডেটগুলো, সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেখানে ফার্স্ট ডেট আমাকে মনে রাখতে হবে, দেখো 1903-তে যেদিন পাবলিক হলো, মানে সবাই জানতে পারলো এই পার্টিশনের কথা, তো সেটা হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর প্রথম কার্জন মিনিট যেটা, সেটা হচ্ছে 1 জুন। ভালো করে মনে রাখবে কার্জন মিনিট ডিসেম্বর 1903, এটা মনে রাখবে ভালো করে, যেখানে পাবলিশ হলো, পাবলিকের সামনে এটা রিলিজ হলো। নেক্সট হচ্ছে প্রতিবাদ শুরু হলো, এরপর প্রোটেস্ট। যখনই মানুষের কানে কানে এরকম হতে পারে, এটা এলো, কারণ তখনও তো আমাদের ইমপ্লিমেন্ট হয়নি, মানুষের মুখে কথায় কথায়, তো সেখান থেকে প্রোটেস্ট শুরু হলো। প্রোটেস্ট হলো কারা? সমস্ত মডারেট, তখন কংগ্রেসের কোন লিডার রয়েছে? মডারেট লিডাররা, যেমন এস এন ব্যানার্জি রয়েছেন, তারপরে আমাদের রয়েছেন কে বলো? কৃষ্ণ কুমার মিত্র, ঠিক আছে? তারপর আমাদের কে রয়েছে বলো প্রত্যেকে? এন কে সেন, নরেন্দ্র কুমার সেন এবং পৃথ্বীশচন্দ্র রয়। পৃথ্বীশচন্দ্র রয়, এরা প্রত্যেকে কিন্তু প্রতিবাদ করতে, প্রত্যেকে মডারেট লিডার, এরা প্রতিবাদ করতে কিন্তু শুরু করলেন। এবং আমরা যদি বলি যে এই যে আমাদের রিসলে প্ল্যান, যাকে আমরা কি বলি? রিসলে প্ল্যান। এই রিসলে প্ল্যানটাই হচ্ছে যে 1903 যে ডিসেম্বর, এটাকে আমরা বলি রিসলে প্ল্যান। তো এটা আমাদের এলো কি পার্টিশন অফ বেঙ্গল হিসেবে রিসলে প্ল্যান বলা, যেহেতু মেন আর্কিটেক্ট ছিলেন রিসলে। তো এবার বিষয়টা হচ্ছে যে এবার ইমপ্লিমেন্ট কবে হয়, ঘোষণা কবে হয়, আমরা সবাই যাই 1904-এ সেলিমুল্লাহর সাথে কার্জন দেখা করে। তো এবং ওনাকে প্রস্তাব দেন, আই উইল গিভ ইউ আ মুসলিম প্রভিন্স। তো এখানে তোমরা জানো সেলিমুল্লাহ একটা ফান্ড প্রোভাইড করে, যেখানে পার্টিশন বাবদ যা খরচ খরচা, তার জন্য একটা অ্যামাউন্ট দেন। এবং এখানে কিন্তু আমাদের যে সেলিমুল্লাহ বা ঢাকা নবাব, ঠিক আছে, যে ইস্টার্ন বেঙ্গল বা বেঙ্গলের নবাব, তিনি কিন্তু চাইছেন যে পাওয়ার, ট্রান্সফার অফ পাওয়ার, যেখানে দেখা যায় যে ম্যাক্সিমাম পাওয়ার এখানে কি বোঝানো হয়, কারণ
কারণ আমরা জানি একটা জিনিস, যখন আমরা স্বদেশী মুভমেন্ট করবো তখন আমরা একটা পার্ট দেখবো যে এখানে পিজেন্ট বা কৃষক সম্প্রদায়ের কিন্তু এখানে যোগদান কম। স্বদেশ বান্ধব সমিতির এখানে, যার জন্য আমরা বলি যে স্বদেশ বান্ধব সমিতি কিন্তু এই দিকটাই ফোকাস করেছিল যে পিজেন্টদের, যারা মেজরিটি ইস্টার্ন বেঙ্গলে, তাদেরকে এই আন্দোলনের মধ্যে আনা। কিন্তু তার পারেনি, কারণ এখানে মেজরিটি যারা এগ্রিকালচারের সাথে যারা জড়িত, পিজেন্ট সম্প্রদায় আমরা বলি, তাদের মেজরিটি হচ্ছে মুসলিম মেজরিটি। তো তাদেরকে বোঝানো হয় যে এই যে পাওয়ার, যখন আমাদের সেপারেট একটা ক্যাপিটাল হবে, ঢাকা ক্যাপিটাল হবে, তখন এর ওপরে আলাদা কিন্তু প্রতিষ্ঠান হবে, কর্ম বৃদ্ধি পাবে, ঠিক আছে, বেকারত্ব কমবে, ইস্টার্ন বেঙ্গল এতদিন ধরে ফোকাস পায়নি, সেই জায়গাটা প্রতিষ্ঠা হবে। সেই জন্য তারাও একটা সময় চাইছিল যে এটা হোক, তাহলে তাদেরও কিন্তু একটা প্রভাব প্রতিপত্তি বাড়বে, বা তাদের এটা একটা অপরচুনিটি। তবে নেক্সট যেটা আমরা করব, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পার্টিশন অফ বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি। পার্টিশন অফ বেঙ্গল 1905, division of Bengal carried out by the British Viceroy in India, Lord Curzon. Despite Indian nationalist opposition, ইন্ডিয়ান ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী আন্দোলনকারী যারা রয়েছে তারা এর প্রতিবাদ করে। যখনই এই প্ল্যান সবার সামনে আসে 1905, আমরা জানি যে কার্জন ঘোষণা করলেন, অ্যানাউন্স করলেন 19 জুলাই, এবং 20 জুলাই, অনেক জায়গাতে আবার 20 জুলাইও থাকে, এবং এটা ইমপ্লিমেন্ট হয় 16 অক্টোবর। তো 16 অক্টোবর যখন আমরা মানে প্রতিবাদ শুরু হয়, মানে আমাদের ইমপ্লিমেন্ট হয় পার্টিশন, তার আগে আমরা 7 অগস্ট 1905 অলরেডি কিন্তু স্বদেশী মুভমেন্ট শুরু হতে আমরা দেখি। স্বদেশী, বয়কট, স্বরাজ, এই কথাগুলো কিন্তু শুরু হয়ে যায়, এই টার্মগুলো, ঠিক আছে। এবং আমাদের যে ডিমান্ড ছিল, যে এক্সট্রিমিস্টদের যে ডিমান্ড, যে স্বদেশী, স্বরাজ, বয়কট, ন্যাশনাল মুভমেন্ট, তাহলে 16 অক্টোবর হলো পার্টিশন। এবং আমরা জানি যে সব থেকে বড় ভূমিকা সেই সময় ন্যাশনালিস্টদের মধ্যে আমাদের এরা শুরু হলো, একটা নতুন এরা, সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট এরা। মডারেট থেকে 1885 থেকে 1905 হচ্ছে আমাদের এক্সট্রিমিস্ট মডারেট এরা, 1905 থেকে হচ্ছে আমাদের এক্সট্রিমিস্ট এরা, একটা নতুন এটা শুরু হলো, যেখানে আমরা নতুন সব থেকে বড় ভূমিকা তাদের, লাল বাল পাল, অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তো আগেই বললাম নেতাদের যারা মডারেট লিডার ছিলেন তাদেরও ভূমিকা ছিল। বেঙ্গল, বিহার, উড়িষ্যা had formed a single province of British India since 1765. By 1900 the province had grown too large to handle under a single administration. East Bengal, because of isolation and poor communication, had been neglected in favor of West Bengal and Bihar. Curzon chose one of the several schemes for partition to unite Assam, which had been part of the province until 1874, with 15 districts ছিল তখন ইস্ট বেঙ্গলে, এবং পপুলেশন 31 মিলিয়ন। এগুলো তোমাদের জানার জন্য ইম্পর্টেন্ট। যখন আমাদের প্রভিন্স হয় ইস্ট বেঙ্গল, তখন তার ক্যাপিটাল হবে ঢাকা, ঠিক আছে, যেটা মুসলিম মেজরিটি ইস্টার্ন বেঙ্গল, আমরা সবাই জানি। এবার এই যে প্রতিবাদ শুরু হলো, এই প্রতিবাদে আমরা 3টে পত্রিকার আমরা ভূমিকা দেখি। কি দেখি আমরা? 3টে পত্রিকার আমরা ভূমিকা দেখি। তো এই 3টে পত্রিকা কি কি পত্রিকা ছিল? এই যে আমরা 3টে পত্রিকা বলছি, এই 3টে পত্রিকা কি কি পত্রিকা ছিল? একটা হচ্ছে আমাদের, বলো, হিতাব্দি, হিতাব্দি, একটা হচ্ছে আমাদের সঞ্জীবনী, সঞ্জীবনী আর বেঙ্গলি, সঞ্জীবনী আর বেঙ্গলি, এই 3টে পত্রিকা কিন্তু প্রতিবাদ শুরু করে। এই যে হিতাবাদী পত্রিকা, এটা কি সব 1905 আসে? না না না, একদমই না। তো হিতাবাদী পত্রিকা হচ্ছে এস্টাবলিশ হয় 1877। এইগুলো তোমাদের পরীক্ষায় তো দেয়, তোমরা জানো, 1877। তো ফাউন্ডার হচ্ছে দ্বাজীন্দ্রনাথ টেগর, টেগর ফ্যামিলি, হিতাবাদী, দ্বাজীন্দ্রনাথ টেগর। সঞ্জীবনী পত্রিকা কৃষ্ণ কুমার মিত্র, আমরা সবাই জানি, 1905 এস্টাবলিশ হয়। বেঙ্গলি পত্রিকা, এই বেঙ্গলি পত্রিকার সাথে রিলেটেড ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কিন্তু উনি ছিলেন এডিটার।
কিন্তু বেঙ্গলি পত্রিকা যদি ফাউন্ড বলি তাহলে কিন্তু বহু আগে হয় 1862-তে, ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো বেঙ্গলি পত্রিকার এস্টাবলিশ হয় 1862-তে। গিরিশচন্দ্র ঘোষ এবং এটাই, এই যে বেঙ্গলি পত্রিকা, এই বেঙ্গলি পত্রিকায় পরবর্তীকালে 1932-তে নাম হয় দ্য স্টার অফ ইন্ডিয়া। খুব ভালো করে কিন্তু এই ডেটাগুলো কিন্তু মনে রাখবে, আর বুঝতে না পারলে কিন্তু আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো বেঙ্গল, বিহার, উড়িষ্যা একটা সিঙ্গেল প্রভিন্স ছিল। কবে থেকে বেঙ্গল, বিহার, উড়িষ্যা একটা সিঙ্গেল প্রভিন্স? 1765-এ। তো এটা বলেছে 1900 দ্য প্রভিন্স হ্যাড গন টু লার্জ। তো 1900 থেকে কেন টু লার্জ মনে হচ্ছে, তার কারণ হচ্ছে ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটি, জাতীয়তাবাদী আন্দোলনের সংখ্যা, আমরা বলতে প্রভাব, এগুলো বৃদ্ধি পায়। তো এবার আমরা যে জায়গাটা দেখবো, তাহলে আমরা দেখতে পারলাম যে 3টে পত্রিকা সম্পর্কে, কিন্তু পরবর্তীকালে এখানে কিন্তু আরো পত্রিকা আসে যখনই আমাদের লিডারশিপ বাড়ে, ঠিক আছে, এই জায়গাটাও আমরা দেখবো। তো পার্টিশন অফ বেঙ্গলটা আমরা দেখে নেব, যে রিসলে রিপোর্ট 1904, স্টেট দ্যাট বেঙ্গল ইউনাইটেড ইজ দ্য পাওয়ার, ঠিক আছে, বেঙ্গল ডিভাইডেড উইল পুল ইন সেভারাল ডিফারেন্ট ওয়েজ, ইস্ট বেঙ্গল ওয়াজ গিভেন টু মুসলিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল হিন্দু। তাহলে হিন্দু মুসলিমের ডিফারেন্স তারা দেখাচ্ছে কি, তারা দেখাচ্ছে যে এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে, যেখানে শাসন করা বা রুল ঠিকমতো মেনটেন করা সম্ভব হচ্ছে না এত বড় এরিয়াতে, তার জন্য ডিভাইড করছে। কিন্তু অ্যাকচুয়াল পারপাস ছিল কিন্তু যে এই ন্যাশনাল মুভমেন্টকে কন্ট্রোল করা, বন্ধ করা, ঠিক আছে। The partition of Bengal created widespread education among the people of Bengal. Hindus and Muslims came out into street singing Bande Mataram. তাহলে এই যে বন্দে মাতরম, এটা ছিল স্লোগান। আমরা যার জন্য স্বদেশী মুভমেন্টকে আরও একটা নামে জানি, যে বন্দে মাতরম আন্দোলন। অনেকে বলে যে এটা মাদ্রাসে, যখন সাউথ ইন্ডিয়াতে এর নাম বন্দে মাতরম মুভমেন্ট হয়। আমরা জানি যে লাল বালপালের নাম তো সবাই জানি, দিল্লি থেকে সৈয়দ হায়দার রাজা এবং মাদ্রাস থেকে চিদম্বরম পিল্লাই, এবং একে বন্দে মাতরম না, বন্দে মাতরম মুভমেন্ট এই জন্যই স্বদেশী মুভমেন্টকে বলা হয়, তার কারণ হচ্ছে বন্দে মাতরম ছিলেন প্রধান স্লোগান। কিন্তু যদি আমরা বলি যে বন্দে মাতরম এই যে পত্রিকা, এটা একটা পত্রিকাও ছিল যার ফাউন্ডার ছিলেন কিন্তু বিপিন চন্দ্র পাল, এবং এডিটর ছিলেন কিন্তু অরবিন্দ ঘোষ। এবং তার সঙ্গে আমরা দেখতে পাই নিউ ইন্ডিয়া, এই পত্রিকাও ছিল, আমরা স্বদেশী মুভমেন্টের ভূমিকা দেখি। তারপরে আমরা দেখি সন্ধ্যা পত্রিকা ব্রহ্মবন্দ্যোপাধ্যায়, এবং আমরা দেখি যুগান্তর পরবর্তীকালে, যুগান্তর 1906-07, যুগান্তর পত্রিকা হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন এডিটর। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে যে the movement soon spread other parts of India. People decided to boycott foreign goods. Movement came to be called স্বদেশী, সব স্বদেশী, ঠিক আছে, বিলেতি জামা কাপড় পরানো, স্বদেশী এডুকেশন সেন্টার, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পেয়েছি যে বেঙ্গল কেমিক্যাল, বিভিন্ন রকম ফাউন্ডেশন যেগুলো দেশের লোকেরা মিলে তৈরি করছে। তারপরে আমরা দেখতে পেয়েছি যে আমরা লক্ষ্মীর ভান্ডার, এগুলো তো তোমরা জানো। স্বাধীনতা, রঙ্গলাল ব্যানার্জি, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। তারপরে আমাদের বলো মায়ের দেওয়া মোটা কাপড়, কার লেখা? রজনীকান্ত সেন। কিন্তু আমাদের গানটা গায় চারণ কবি মুকুন্দ সেন। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য সাকসেস অফ দ্য মুভমেন্ট লেড সাম ন্যাশনাল লিডস টু অ্যাডভোকেট রেভলিউশনারি টেররিজম অ্যাজ আ মিন টু
end the British rule, Bengal was reunited 1911. আর এটাই ছিল মুসলিম লীগের আগের কারণ। এবং এই ঘটনার পরেই কিন্তু লখনৌ প্যাক্ট হয় এবং আমরা বলি দেখো তার্কি-ইটালি ওয়ার তো একটা বড় একটা ইস্যু, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আমাদের প্রধান ইস্যু হচ্ছে এই যে বঙ্গভঙ্গ রোধ হয় লর্ড হার্ডিঞ্জের টাইমে 12 ডিসেম্বর 1911। এই জায়গাটা কিন্তু যে কথা দিয়েছিল যে বেঙ্গল ডিভাইড হবে, গিফট করা হবে, যেটা কার্জন বলেছিল আই উইল গিভ ইউ আ মুসলিম প্রভিন্স, তো সেই বেঙ্গল তার মানে এখানে ব্রিটিশ গভর্নমেন্ট তার মানে কার পক্ষে। তো এখানে কিছুটা হলেও কিন্তু আমরা দেখি যে 16-এ তারা নিজেদের অভাব অভিযোগ বা তাদের ডিমান্ড নিয়ে এস্টাবলিশ করে, ঠিক আছে, তাদের ডিমান্ড নিয়ে আমাদের লখনৌ প্যাক্টে আমরা দেখেছি কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় মিলেই ডিমান্ড রাখে এবং কংগ্রেসের মধ্যে এক্সট্রিমিস্ট মডারেট রয়েছে। তো এবার এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্বদেশী এবং বয়কটে, যেখানে আমরা অ্যান্টি সার্কুলার সোসাইটি সতীশচন্দ্র বাসু, সন ইন ল অফ কৃষ্ণ কুমার মিত্র এবং ফলোয়ার ছিলেন উনি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এখানে যে প্রতিবাদটা ছিল, যেটা সতীশচন্দ্র বাসু, কিসের ওপরে প্রতিবাদ ছিল? প্রতিবাদ ছিল আমাদের এই যে স্টুডেন্টরা, যে আমরা দেখেছি যে সেই সময় কার্জন, আমরা ইউনিভার্সিটি অ্যাক্টও দেখি যার এগেনস্টে ডন সোসাইটি প্রতিবাদ শুরু করে। তো এখানে আমরা যে R.W. কার্লাইল ছিলেন আমাদের সেক্রেটারি অফ বেঙ্গল প্রভিন্স। তো এনার বিরুদ্ধে আমরা বলতে পারি যে এনার সার্কুলারের এগেনস্টে কিন্তু অ্যান্টি সার্কুলার, যেখানে কি যে যত ছাত্র আন্দোলনগুলোকে এগুলোকে বন্ধ করতে হবে, ঠিক আছে, কন্ট্রোল করতে হবে, অ্যান্টি সার্কুলার সোসাইটি। এবং আমরা জানি যে ক্যালকাটা ফ্ল্যাগ ফার্স্ট আমাদের যে পার্সি বাগান স্ট্রিটে যে পতাকা উত্তোলন হয় 1906-এ, অনেক জায়গাতে 7 থেকে ধরা, যেটা বিকাজি কামা প্রথম উত্তোলন করেছিলেন, কিন্তু না, 1906-এ যেহেতু এটা ক্যালকাটা ফ্ল্যাগ ছিল, যার ওপরে ইয়েলো, তারপরে আমাদের গ্রিন এবং নিচে ছিল আমাদের কমলা, মানে যেটাকে আমরা বলি কি স্যাফরন। এবং আমরা দেখি কি যে এখানে কিন্তু স্টার তারা, ঠিক আছে, এই স্টার এবং চাঁদ, মাঝখানে বন্দে মাতারাম এরকম লেখা। তো সেটা কিন্তু আমাদের প্রথম এই সতীশচন্দ্র বাসু এবং পার্সি বাগান স্ট্রিটে উপস্থিত ছিলেন কিন্তু আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এখানে আমরা নেক্সট যে ডন সোসাইটি, সেই ডন সোসাইটির থেকে কিন্তু আমরা কি সতীশচন্দ্র মুখার্জি 1906 15th অগস্ট এস্টাবলিশ করলেন উনি ন্যাশনাল কাউন্সিল এডুকেশন। ফার্স্ট প্রিন্সিপাল হলেন অরবিন্দ ঘোষ। তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে, যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। নেক্সট যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে গ্রোথ অফ রেভলিউশনারি মুভমেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রেভলিউশনারি মুভমেন্টে যে কথাগুলো আমি এই কিছুক্ষণ আগেই বললাম, 1857 থেকে আমরা বলি যে রেভলিউশনারি মুভমেন্ট শুরু হয় মহারাষ্ট্র থেকে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুগান্তর পত্রিকা, যুগান্তর রোড। আর আরেকটা কথা, যখনই আমাদের পার্টিশন অ্যানাউন্স হয়ে যায়, মানে এনঅ্যাক্টেড হয় 16 অক্টোবরের পর থেকে, আমাদের বিভিন্ন জায়গায় বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, পাবনা, ঠিক আছে, এদিকে হচ্ছে বীরভূম, এই সমস্ত আমাদের এলাকা জুড়ে কিন্তু প্রভিন্স থেকে কিন্তু আমাদের প্রতিবাদ মিছিল বেরোয়, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, এই জায়গাটা পড়ার জন্য আমাকে অনুশীলন সমিতি জানতে হবে 1902-তে। অনুশীলন সমিতির ফাউন্ড কি? অনুশীলন সমিতি হচ্ছে একটি ইউথদের একটি ক্লাব হিসাবে এস্টাবলিশ হয়, যেখানে তারা মেন্টাল বা ন্যাশনাল মুভমেন্টের জন্য যে ইয়াং জেনারেশনকে যে এগিয়ে আনা, ঠিক আছে, সেখানে তারা শরীরচর্চা করবে, ন্যাশনাল বিভিন্ন রকম আমাদের এই যে বন্দে মাতারাম, তারপরে আমাদের বঙ্কিমচন্দ্রের যে আনন্দ মঠ, তারপরে আমাদের স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, এদের যে আইডিওলজি, যেখানে তারা পাওয়ার পাবে, ঠিক আছে, এই হিসাবে অনুশীলন সমিতি আসে। কিন্তু যখন পার্টিশন অফ বেঙ্গল হয় তখন এই অনুশীলন সমিতি কিন্তু মেন রেভলিউশনারি অর্গানাইজেশন হিসাবে সামনে আসে, ঠিক আছে। এবং আমরা সবাই জানি যে প্রমথনাথ মিত্র, সতীশচন্দ্র বাসু, এরা ছিলেন হচ্ছে, প্রমথনাথ মিত্রকে আমরা বলি রিয়েল ফাউন্ডার অনুশীলন সমিতির। তো নেক্সট যেটা আমরা দেখবো যে
এই অনুশীলন সমিতি পার্টিশনের পর ভেঙে যায়, যেটা 1902 অনুশীলন সমিতি। এরপরে কিন্তু এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে যেটা আমাদের তৈরি হয় সেটা হচ্ছে কি ঢাকা এবং ঢাকা অনুশীলন সমিতি, ক্যালকাটা অনুশীলন সমিতি, যেখানে ঢাকা অনুশীলন সমিতি হচ্ছে নভেম্বর 1905-এ এস্টাবলিশ। ঠিক আছে, তো এই অনুশীলন সমিতি সম্পর্কে আমাকে জানতে হবে, এবং তারপরে অনুশীলন সমিতি জানলে তবেই আমি ক্ষুদিরাম বোস প্রফুল্লচারী তাদের কি ছিল, কি ভূমিকা, ঠিক আছে, এগুলো আমরা বুঝতে পারবো। হার্ডিঞ্জ হত্যা মামলা কিভাবে, এগুলো আমাদের গ্রোথ অফ রেভলিউশনারি টেররিজম কিভাবে হয়, ধীরে ধীরে পার্টিশন অফ বেঙ্গলের পর থেকে এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটি বাড়ে, তাহলে এগুলো কিন্তু আমরা পরে জানতে পারবো। তো সেকেন্ড পার্টে আমরা কি করব, সেকেন্ড পার্টে কিন্তু আমরা ডিটেলসটা পড়বো পার্টিশন অফ বেঙ্গল সেকেন্ড, এবং গ্রোথ অফ রেভলিউশনারি কীভাবে যুগান্তরে কী ভূমিকা ছিল, এগুলো আমরা সেকেন্ড পার্টে পড়বো। তাহলে আজকের জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলকে। থ্যাংক ইউ।